বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসের অংশ হিসেবে পদার্থবিজ্ঞান এর অবস্থা এবং চাপ এই অংশটি নিয়ে আমরা আলোচনা করছি। তো এই ক্লাসটি আমরা যেহেতু প্রস্তুতিমূলক হিসেবে রাখছি, সেই কারণে বিষয়ভিত্তিক যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটির ক্ষেত্রে আমাদের একটি লিমিটেশন থাকবে, বাট সার্বিক আলোচনাটা ইনশাআল্লাহ করব। তার সাথে এই অধ্যায় পর্যালোচনার শেষে আমরা এই অধ্যায়ের উপরে কিছু সাজেশনমূলক বিষয়গুলো নিয়ে কথা বলবো, সম্ভাব্য কি কি টপিকস থেকে প্রশ্ন আসতে পারে। তো ফার্স্ট অংশ আমরা দেখছি এখানে হলো চাপ নিয়ে, প্রেসার। কোনো বস্তুতে যখন বল প্রয়োগ করা হয়, সেই বলটা যে ক্ষেত্রের উপর প্রয়োগ হয় সে বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে চাপ পাওয়া যায়। অর্থাৎ চাপ পি সমান এফ ভাগে। এখানে একটি ছোট বালক একটা বিশাল বড় কোনো বিশেষ বস্তুকে সরানোর চেষ্টা করছে। তো সে যে চাপ প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে, সেটির একটা কম্পারেবল অবস্থান এখানে দেখানো আছে। তো আমাদের এখানে মূলত যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো ক্ষেত্র, যে কতটুকু ক্ষেত্রফল ওই জায়গাটা ওই বস্তুটা দখল করেছে। এরপরে গুরুত্বপূর্ণ পড়ার টপিকস আছে হলো তোমার ঘনত্ব। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আমরা যদি লিখি যে ভি আয়তনের ভর হলো এম, তাহলে একক আয়তনের ভর হবে হলো এম ভাগ ভি। এটা রো সমান লেখা হবে। এখানে বেশ কিছু ঘনত্বের তালিকা দেওয়া আছে বস্তু। তো সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় বেশ কিছু মান এখান থেকে আমরা একটু আয়ত্ত করার চেষ্টা করব। বিশেষ করে পানি, কাঁচ, পারদ, সোনা, লোহা, অর, এই অংশগুলো বেশ গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখবো হলো যে একটা নিউক্লিয়াসে যে নিউক্লিয় কণাগুলো তার চারদিকে ইলেকট্রন গুলো সেগুলোর ক্ষেত্রেও ভরভাগ আয়তন সমান এইভাবে ঘনত্ব বের করা যায়। দৈনন্দিন জীবনে আমাদের ঘনত্বের যে প্রয়োজনীয়তা, আমরা ঘনত্বের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন বস্তুটা আসল আর কোন বস্তুটা নকল। ঘনত্ব যদি কোনো বস্তুর আদর্শ মাপের সাথে সিমিলারিটি হয় তাহলে বস্তুটা ঠিক আছে বলে আমরা ধরে নিই, আর যদি তার চেয়ে বেশি বা কম হয় তাহলে আমরা বুঝে নেই যে সেখানে ভেজাল মিশ্রিত আছে। এরপর আমরা যদি দৈনন্দিন জীবনে এগুলোর ব্যবহার দেখি তাহলে আমরা এখানে কমন যে বিষয়গুলো দেখতে পাবো তা হলো এই ভরকে ব্যবহার করে, চাপকে ব্যবহার করে বা অন্যান্য অপশন গুলো ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনে আমাদের কাজগুলোকে সহজ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে বেলুন উড়ানোর ব্যাপারটা, বেলুনে হালকা গ্যাস ভরানো থাকলে এটি উড়ানো হয় বিভিন্ন অনুষ্ঠানে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব হিসেবে থাকে। এর সাথে আমাদের অনেক সময় দেখা যায় যে হাইড্রোজেন গ্যাস ভরিয়ে এটি করা হয়, কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। বর্তমানে এটা হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস বেশি ব্যবহার করা হয়। তো এরপর আমরা যেটা দেখি তা হলো যে অনেক সময় যে ফানুস উড়ানো হয় সেটাতেও কিন্তু এই ঘনত্বের ব্যবহারটা কিন্তু আছে। এবং সেখানে আমরা দেখেছি যে আগুন যখন জ্বালানো হয় তখন ওই ভিতরের যে আমরা সাধারণত দেখা যায় যে এখানে বেশ কিছু টপিকস আছে, যে এই যে ফানুস উড়ানোর ব্যাপারটা যেটা বলছিলাম, যে ফানুসটা সাধারণত ওই বিশেষ কাঠামোর মধ্যে যখন আগুন জ্বালিয়ে এটা ছেড়ে দেওয়া হয় তখন ওই আগুনের তাপে ওখানকার বায়ুগুলো হালকা হয়ে উড়ে যায়, আর এর চাপে কিন্তু এটি অনায়াসেই বাতাসে ভেসে বেড়াতে পারে। তো
তবে এই কাজটি কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ এই ফানুসের এই অংশটি যদি কোনো মানে দাহ্য পদার্থের উপর গিয়ে পড়ে, হয়তো কোথাও পেট্রোলিয়াম পদার্থ রাখা হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেটা সেখানে গিয়ে পড়বে, তাহলে কিন্তু একটা ভয়াবহ অবস্থা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ফানুস উড়ানোর ক্ষেত্রটা নিয়ে আমাদের যথেষ্ট সতর্ক হওয়া উচিত, এবং এটি অনেক ক্ষেত্রে ব্যবহার না করাটাই ভালো বলে আমি মনে করি, কারণ এটি কোথায় গিয়ে পড়বে এটা তো আগে থেকে অনুমান করা খুবই কঠিন। আর দ্বিতীয় অবস্থান হলো যে ডিম নিয়ে এখানে যে পরীক্ষা আছে, আসলে সাধারণ ডিমের ঘনত্ব কিন্তু পানির চেয়ে বেশি, ফলে ডিমকে তুমি পানিতে ছেড়ে দিলে একটু বেশি থাকে। কিন্তু যদি পচা ডিম হয় তাহলে তার মধ্যে বিশেষ করে হাইড্রোজেন সালফাইড গ্যাস সহ বেশ কিছু দুর্গন্ধময় গ্যাস কিন্তু জমা হয়ে যায়, আর সেই গ্যাসের ঘনত্ব তোমার স্বাভাবিক পানির ঘনত্ব চেয়ে অনেক কম। ফলে দেখা যায় যে ওই ডিমের ভিতরের অংশটা ফাঁপা থাকে বিধায় তারা কিন্তু এই পানিতে ভেসে থাকতে পারে, অর্থাৎ এই পচা ডিম বা নষ্ট হওয়া ডিমগুলোর এই ভূমিকাটা থাকে। এরপরে দেওয়া আছে আমাদের তরলের অভ্যন্তরে চাপ নির্ণয় করার বিষয়টি। আমরা যখন এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে এই যে তরল পদার্থ দেয়া আছে, এই তরলের একদম যদি তলায় যদি আমি চাপ নির্ণয় করি, তাহলে এখানকার চাপটা কি হবে? যে পদার্থগুলো এখানে তুলে রাখা হয়েছে এরাই কিন্তু এদিকে চাপ তৈরি করবে, তার মানে ওই পদার্থগুলোর ভর, এই ভর বা ওজন এটা চাপ তৈরি করবে। তারপর তাহলে সেখান থেকে তুমি দেখো যে চাপ সমান কিন্তু এই যে এফ সমান এমজি, এই যে এই টপিকসটা এখান দেয়া আছে, এখান থেকে আমরা চাপের মান অনায়াসেই বের করতে পারি। চাপ এইচ সমান হলো এইচ রো জি, তাহলে আমাদের এই পি সমান এইচ রো জি, এটা তরলের অভ্যন্তরে বা গ্যাসীয় পদার্থের অভ্যন্তরে চাপের মান বের করতে এই সূত্রটি সহায়ক। আশা করি যে এই সূত্রের মাধ্যমে যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে বা এর আলোকে আসে, এটি অনায়াসে কি করা সম্ভব কিনা। এখন আমাদের এখানে যে বিষয়টি দেওয়া আছে গভীরতার সাথে চাপের সম্পর্ক, পানির যত গভীরে দেওয়া যায় এই সূর্য এখানে তোমার পানির যে চাপ সেটি কিন্তু ততই বৃদ্ধি পায়, অর্থাৎ গভীরতার সাথে চাপের এই সম্পর্ক হয় সমানুপাতিক। আর সমানুপাতিক রাশির ক্ষেত্রে তার লেখচিত্রটা মূল বিন্দুগামী সরলরেখা হয়ে থাকে। আমরা গাণিতিক অংশ নিয়ে এখানে আলোচনা করছি না। এরপর দেওয়া আছে হলো আর্কিমিডিসের সূত্র এবং হলো প্লবতা। প্রথমে আমরা জানার চেষ্টা করব প্লবতা কাকে বলে। কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি ঊর্ধ্বমুখী চাপ অনুভব করে। এই যে বস্তুর মধ্যে ঊর্ধ্বমুখী চাপ অনুভব করার যে বিষয়টি আছে এটার নামই হলো প্লবতা। এটি নিউটনের এটা যে ওই ফ্লুইড পদার্থগুলো যে নিচ দিকে যে চাপ প্রয়োগ করে বা ওজনের বিপরীতে বল প্রয়োগ করে, সেই বলেরই একটি ভিন্ন নাম হলো এই প্লবতা। তো এই প্লবতার ক্ষেত্রে আমরা পরবর্তীতে আর্কিমিডিসের সূত্রটি প্রয়োগ করব। সেটি কি, যে কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটা হলো আমাদের মৌলিক সূত্র, যেটি আমরা শিখেছি। এখন দেখো আমরা এই যে প্লবতার সাথে তোমার আর্কিমিডিসের নীতি আলোকে হয়তো পড়লাম, বাট এখানে কিন্তু একটি সূত্র আছে, প্লবতা ইজিক্যাল টু ভি রো জি। অনেক সময় কিন্তু এই সূত্রদের আমাদের অঙ্ক করতে হয় এবং আমাদের প্রুফ করতে হয় যে আর্কিমিডিসের সূত্র সে মানছে কি মানেনি, অথবা এটি ভেসে থাকবে না ডুবে যাবে। এই ডুবে যাওয়া ভেসে যাওয়ার বিষয়টি কিন্তু আছে, যেটা এখানে বেসিক থিমটা দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো। এটা হলো যে কোনো বস্তু যখন আমরা পানিতে ছেড়ে দিই, তাহলে ওই বস্তুটার ওজন ওই পানির মধ্যে গিয়ে বা ওই তরলের মধ্যে গিয়ে খাড়া নিচের দিকে কাজ করে। কিন্তু সেই সময় ওই তরল কর্তৃক প্রদত্ত যদি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা যদি
সেটি ওজনের চাইতেও বেশি ভাবে কাজ করে। অর্থাৎ ওজন বল কাজ করছে নিচের দিকে হয়তো 5 একক বলে, আর প্লবতা কাজ করছে 10 একক বলে। তাহলে কোনো ক্রমেই কিন্তু সেখানে কোনো কিছু সহজে ডুবতে চাবে না, অর্থাৎ প্লবতার মান বেশি হলে ডুববে না। আবার অন্যদিকে প্লবতার মান যদি কম হয় তাহলে কিন্তু বস্তু অনায়াসেই ডুবে যাবে। তো এটি নিয়ে আরেকটা থিম আছে যে যদি কোনো কারণে প্লবতার মান বস্তুর ওজনের সমান হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। এই মোটামুটি আমাদের এখানে অঙ্কের অপশন। এরপর আছে বাংলাদেশের নৌ দুর্ঘটনা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। যদিও নৌ চলাচলের যে মূল অপশন সেটি বাংলাদেশের এখনো হয়তো প্রাসঙ্গিক, 100% তো সবকিছু বন্ধ হয় না, আমাদের নৌকার প্রয়োজন কিন্তু পড়ে। কিন্তু আমাদের যেটি সবচেয়ে বেশি নেগলিজেন্সি ঘটে সেটা হলো সে ধারণ ক্ষমতা নিয়ে। যে নৌকা বা জাহাজ তৈরি করা হলো তার ধারণ ক্ষমতা যা তার চেয়ে অনেক অনেক বেশি তারা মালামাল বা যাত্রী পরিবহন করে। এই অতিরিক্ত মালামাল বা যাত্রী পরিবহন করাই কিন্তু দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। কারণ সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো মাত্রাতিরিক্ত জিনিস ব্যবহার করতে গিয়ে যে কোনো দুর্যোগে এটি তার ভারসাম্য হারিয়ে দ্রুত এটি ডুবিয়ে যায় এবং প্রাণহানি সহ সম্পদের অনেক ক্ষয়ক্ষতির মুখে আমাদের পড়তে হয়। তো এরপরে আমরা এগুলো থেকে রিমুভ পেতে গেলে আমরা কি করতে পারি, আমাদের অবশ্যই রেডিওটি ব্যবহার করতে হবে যখন আমরা এই সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে অপশন দেখা যায় সেটাকে জানার জন্য। অন্যদিকে আমাদের যে বিষয়টি আরো মাথায় রাখতে হয় তা হলো যে পরিবর্তিত পরিবেশে যাতে সঠিক ইঞ্জিনিয়ারদের ডিজাইন করা, তার প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা রাখা, এগুলো করেও কিন্তু দুর্ঘটনাগুলোকে অনেক কিছুই কমানো যায় অথবা বন্ধ করা যায়। এরপর আছে প্যাসকেলের সূত্র, খুবই মজার একটি সূত্র আর কি। এটি কোনো গ্যাসীয় বা তরল পদার্থে বল প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চারিত হয়, আর এটি ওই পাত্র সংলগ্ন দেয়ালের গায়ে লম্ব বরাবর ক্রিয়া করে। এখন এই যে প্যাসকেলের সূত্র ব্যবহার করে যে বল বৃত্তিকরণ নীতি, এই বল বৃত্তিকরণ নীতিতে কি দেওয়া আছে দেখো, এখানে F1 বল প্রয়োগ করা হচ্ছে, এই বলটা কোনো দিকে না গিয়ে এই পানির মধ্য দিয়ে এখানে প্রয়োগ হচ্ছে, এটি ঊর্ধ্বমুখী বল হিসেবে আমরা পাচ্ছি। তো এই যে নিম্নমুখী বল প্রয়োগ করছি এটি ঊর্ধ্বমুখী হিসেবে পাচ্ছি। এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের এই প্রয়োজনীয় অপশন গুলো কিন্তু জড়িত আছে। আমি জানতে চাচ্ছি যে হাইড্রোলিক প্রেসের যে F1 F2 ভাগ F1 = A2 ভাগ A1, এই থিমটা কি পূর্ণাঙ্গ জানা আছে? স্যার স্যার এটা তো মূলত P1 = P2, এটাকেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ, না জানা থাকলে ভালো। আর এই জিনিসটা আমি বুঝতেছি, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কাজের রাশিমালা আকারে যদি থাকে তাহলে কিন্তু তখন ভিতরে যেটা এই যেটা স্যার কাজের রাশিমালা ধরে অর্থাৎ বল গুণন সরণ ধরে কিন্তু এরকম লেখা। কাজের অঙ্ক কিন্তু এর আগে পরীক্ষায় আসছে, বিশেষ করে এসএসসি শাখায়। এই যে দেখো এখানে কাজের অপশন দেওয়া আছে, কিন্তু বল গুণন সরণ সেটাকে দেখো কিভাবে লেখা আছে। এখন দেখো আমরা বায়ুমণ্ডলের চাপ নিয়ে এর পরবর্তী টপিকসে গিয়ে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব, এবং সবশেষে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস গুলোর উপর একটু সংক্ষিপ্ত কথা বলবো যেগুলো সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে।